রতন, ও রতন, রতন রে। কি হয়েছে বাবা? এত সকালে ডাকছো কেন? আরে, তুই এখনো স্নান করিসনি? স্কুলের জন্য দেরি হবে না? বাবা, ওসব নিয়ে একদম চিন্তা করো না। তুমি নিশ্চিন্তে কাজে যেতে পারো। আমি স্নান করে এক্ষুনি স্কুলে চলে যাব। ঠিক আছে, আমি তোর জন্য খাবার করেছি। রান্নাঘরে যা, খাবারটা খেয়ে নে। আর স্কুলে যাওয়ার সময় রান্নাঘরের দরজা বন্ধ করে রাখিস, না হলে কালকের মতো আজও সেই বেড়ালটা সব খাবার নষ্ট করে দেবে। বাবা, তুমি ওটা নিয়ে একদম ভেবো না। আমি রান্নাঘরের দরজা বন্ধ করে যাব। এই বলে রামু মাছ ধরতে নদীর দিকে চলে যায়। একটি ছোট্ট গ্রামে রামু নামে একটি জেলে তার ছেলে রতনের সাথে একটি ছোট্ট বাড়িতে থাকতো। রতনের জন্মের পরপরই রামুর স্ত্রী তাকে এবং তার ছেলেকে এই পৃথিবীতে একা রেখে চলে যায়। তারপর থেকে রামু একাই তার ছেলে রতনের দেখাশোনা করত। না না, আজ আমাকে এক্ষুনি স্কুলে যেতে হবে। গতকালের মতো আজ যদি আমি দেরিতে স্কুলে পৌঁছাই, তাহলে মাস্টার মশাই অবশ্যই বাবার কাছে আমার নামে নালিশ করবেন। রতন স্কুলে চলে যায়। সকাল থেকে মাছ ধরে ক্লান্ত আমি। আর আজ তো সময় মতো অনেক মাছ ধরে ফেলেছি। এখন এই গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেব। আমি জানি না ভগবান কেন এত তাড়াহুড়ো করেছিল যে সে আমাকে, তার ছেলে রতনকে এই পৃথিবীতে একা রেখে চলে গেল। তাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এখন এই সব বিষয় নিয়ে কথা বললে কোনো লাভ হবে না। এখন আমি মাছগুলো বাজার নিয়ে যাব এবং বিক্রি করব। যাই হোক, রতনের স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে এসছে। রাজুর বাবা রাজুর জন্য কত সুন্দর আর একটা দামি ঘড়ি কিনে দিয়েছেন। আমারও যদি এমন একটা ঘড়ি থাকতো, তাহলে খুব সুন্দর হতো। আর আমিও আমার বাবাকে রাজুর মতো একটা ঘড়ি কিনে দিতে বলবো। স্কুল ছুটির পর রতন বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর রামু মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। আরে, কি হয়েছে বাবা? আমি এতক্ষণ ধরে তোর দিকে তাকিয়ে আছি, কি ভাবছিস? বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, বল না, বল না, তুই কি বলতে চাস, বল। বাবা, আমার বন্ধু রাজু আছে না, ওর বাবা ওকে খুব সুন্দর একটা ঘড়ি কিনে দিয়েছেন। আমিও ঠিক ওই রকমই একটা ঘড়ি চাই। তুমি আমাকে ওইরকম একটা ঘড়ি কিনে দেবে? তুই তো জানিস আমাদের কাছে কোনো টাকা নেই। আর তুই এটা খুব ভালো করে জানিস যে বাড়িওয়ালার ঋণ দিন দিন বাড়ছে। ধুর, তুমি তো সবসময় একই কথা বলো যে তোমার কাছে টাকা নেই। তোমার কাছে কি কখনোই কিছু কিনে দেওয়ার মতো টাকা থাকে না? আরে রতন, এমন নয়। ঠিক আছে, তুই যদি বলিস তাহলে আমি তোকে ঘড়িটা কিনে দেব। যাই হোক, ঘড়িটার দাম কত? ওই ঘড়িটার দাম মাত্র 1000 টাকা। শুধু 1000? তুই কি জানিস হাজারেতে কত শূন্য আছে? আমি জানি, 1000-এ মাত্র 3টি শূন্য আছে। বাহ, তুই জানিস এটা খুব ভালো কথা। কিন্তু আমার 1000 টাকা আয় করতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে। তারপরেও তুই চাস যে আমি তোকে 1000 টাকা দামের একটা ঘড়ি কিনে দেব? রতন, তোর আমাদের অবস্থা বিবেচনা করে কিছু চাওয়া উচিত। আমি তোকে এত দামি ঘড়ি কিনে দিতে পারবো না বাবা। না বাবা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু ওই ঘড়িটা চাই। আর যদি তুমি আমাকে ওই ঘড়িটা না দাও, তাহলে কাল থেকে আমি আর স্কুলে যাব না। রতন, তুই দিন দিন খুব জেদি হয়ে উঠেছিস। তোকে ঘড়ি কিনে দেওয়ার মতো টাকা আমার নেই। আর যদি তুই স্কুলে না যাস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোর মায়ের স্বপ্ন ছিল তার ছেলে লেখাপড়া করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, আর তুই সব বিষয়ে জেদি হয়ে যাচ্ছিস। আমি ঘড়িটা আমার কাছেই রাখবো। রতন, আমি নদীর ধারে মাছ ধরতে যাচ্ছি, তাই তুই সময় মতো স্কুলে চলে যাস। এই বলে রামু মাছ ধরতে নদীর দিকে চলে যায়। বাবা তো চলে গেছে। এখন আমি আমার ভাই ভেঙে যত টাকা পাবো, সেই টাকা দিয়ে ঘড়ি কিনবো। তারপর রতন তার পয়সা রাখার মাটির ভাঁড়টি ভেঙে ফেলে। আরে, এতে তো খুব কম টাকা আছে। এই টাকা দিয়ে ওই ঘড়ি কেনা যাবে না। আরে রতন, তুই এখনো স্কুলে যাসনি? আরে, তুই তোর পিগি ব্যাংক ভেঙে ফেলেছিস? না বাবা, আমি ওই ভাঁড় ভাঙিনি। বিড়ালটা এখানে এসে আলমারির মাথা থেকে ওটা ফেলে দিল, আর ওই ভাঁড়টি মাটিতে পড়ে ভেঙে গেল।
রতন, মিথ্যা বলো না। আমি জানি তুই এখনো ওই ঘড়ি কেনার জ্বর কাটিয়ে উঠতে পারিসনি। এই টাকা নিরাপদে রাখ। দেখ আমার হাত কতটা খারাপ ভাবে আহত হয়েছে। এখন আমি 2 মাস ধরে নদীতে মাছ ধরতে যেতে পারবো না। আমি জানি না আমাদের ঘর বাইরে কেমন চলবে। এই এই টাকাগুলো নিরাপদে রাখ, যাতে আমরা কিছু সময়ের জন্য খাবার এবং জল পেতে পারি। আর তার উপর এই বাড়িওয়ালার ঋণ দিন দিন বেড়েই চলেছে। আমার মনে হচ্ছে আমি আমার জমিটাও হারিয়ে ফেলেছি। বাবা, তোমার হাতে কিভাবে চোট লাগলো? রতন, আমি যখন নৌকার উপরে উঠছিলাম না, তখনই আমার পা পিছলে গেল এবং আমি নদীর ধারে পড়ে গেলাম। বাবাকে এই অবস্থায় দেখে রতনের খুব কষ্ট হচ্ছিল। বাবা, ও বাবা, ঘুম থেকে ওঠো। কি হলো রতন, আজ তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠলি কিভাবে? আর আমাকে কোথায় নিয়ে যেতে চাস? বাবা, তুমি আমার সাথে নদীর ঘাটে চলো, আজ আমি সেখানে মাছ ধরবো। আরে রতন, তুই মাছ কিভাবে ধরবি? তুই এখন অনেক ছোট। আরে বাবা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি মাছ ধরতে পারবো। তুমি শুধু আমাকে বলো কিভাবে মাছ ধরতে হয়, আমি ঠিক সেভাবেই মাছ ধরবো। রতনের কথা শুনে রামু খুব খুশি হয় এবং সে রতনকে সঙ্গে নিয়ে নদীর ঘাটে যায়। বাবা, এবার বলো কিভাবে মাছ ধরতে হয়। আর রতন, এই জালটা তুলে নদীতে ফেলে দে। রামুর পরামর্শ অনুসারে রতন জালটি তুলে নদীতে ফেলে দেয়। রতন যখন জাল টেনে আনে তখন সেই জালে অনেক মাছ আটকে যায়। এই ছেলে, তুই তো মাত্র একদিনেই মাছ ধরা শিখে গিয়েছিস। বাবা, এখন কিছুদিন তোমার মাছ ধরার দরকার নেই, যতক্ষণ না তোমার হাত ভালো হয়। আমি প্রতিদিন তোমার সাথে এখানে আসবো আর মাছ ধরবো, আর সেই মাছগুলো বিক্রি করে আমাদের সংসার চলবে, এবং আমি স্কুলেও যাব, পড়াশোনাও করব। ওরে, অবশেষে তোর সুবুদ্ধি হয়েছে। বাবা, আমাকে ক্ষমা করো, আজ থেকে আমি আর কোনো কিছুর জন্য জেদ করব না। এখন আমাদের এই মাছগুলো বিক্রি করার জন্য বাজারে যাওয়া উচিত। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। এই কথা বলে রতন আর রামু নৌকো ভর্তি মাছ নিয়ে শহরে বিক্রি করতে রওনা দেয় এবং মাছ বিক্রি করে তারা ভালো লাভ করে। মাছ বিক্রি করে যখন তারা বাড়ি ফিরছিল তখন পথে তারা এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। আজ সকাল থেকে আমি অলস বসে আছি, এখনো পর্যন্ত আমার একটা গাছও বিক্রি হয়নি। এই এই ছেলে, তুমি কি একটা গাছ কিনতে চাও? আরে বুড়িমা, এই গাছটা কিনে আমরা কি করব? আমাদের এই মুহূর্তে এই গাছটির কোনো প্রয়োজন নেই। আজ সকাল থেকে আমি খাবারের একটা দানাও খাইনি এখনো পর্যন্ত আমার একটা গাছও বিক্রি হয়নি। বাড়িতে আমার স্বামীর শরীর খুব খারাপ, যদি এই গাছগুলো বিক্রি না হয় তবে আজ আমি বাড়ি গিয়ে কি বলবো? বৃদ্ধা মা, এখন তোমাকে কি বলবো? আমাদের জীবন ইতিমধ্যেই আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়িওয়ালার ঋণ দিন দিন বাড়ছে। যদি আমি কয়েকদিনের মধ্যে তার পুরো ঋণ পরিশোধ না করি, তাহলে সে আমার জমি দখল করবে। এমন পরিস্থিতিতে আমি কিভাবেই গাছটি কিনবো? যাই হোক, এই গাছটি কি দিয়ে তৈরি? এই ছেলে, এই গাছটি এমন একটি গাছ যা যা তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। তুমি তোমার উঠানে এটি লাগাও, এই গাছ তোমার কর্ম অনুসারে ফল দেবে। আরে বুড়িমা, এটা কেমন গাছ যেটা মানুষকে তার কর্মের ওপর ভিত্তি করে ফল দেয়? আমি আজ পর্যন্ত এমন গাছের কথা কোনোদিন শুনিনি বাপু, আর দেখিও নি। এই ছেলে, আমি তোমাকে সত্যি কথাই বলছি, এটি মানুষকে তার কর্মফলের উপর ভিত্তি করে ফলাফল দেয়। এটি তোমার কর্ম অনুসারে তোমাকে ফল দেবে। এটা একবার কিনেই দেখো না। যখন এই বুড়িমা এত করে বলছে, আর তার তো টাকারও প্রয়োজন আছে, তাহলে তুমি এই গাছটা কিনছো না কেন? আমরা আমাদের উঠোনে এই গাছটি লাগাবো। ঠিক আছে রাজু, এখন যদি তুই বলিস তাহলে নয় নিচ্ছি। বুড়িমা, আমাদের একটা গাছ দাও, আর গাছের জন্য এই টাকাটা নাও। এই কথা বলার পর রামু সে বৃদ্ধা মহিলার কাছ থেকে সে গাছটি কিনে নেয় এবং তারপর রামু এবং রতন দুজনে বাড়ির দিকে রওনা হয়। রতন তার উঠোনে সেই গাছটি লাগিয়ে দেয়। আরে তুই কতক্ষণ এই গাছের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবি? এটি কোনো ব্যক্তিকে তার কর্মের উপর ভিত্তি করে ফল দেবে না। বুড়িমা আমাদের বিক্রি করার জন্য এইসব বলেছে। ঘরে ভেতর চলে আয়।
পরের দিন সকালে রতন ঘর থেকে বেরিয়ে উঠোনে নামতেই, আরে এই গাছটা এত বড় হয়ে গেছে, আর এই গাছটা তো সোনার হয়ে গেছে। বাবা, ও বাবা, বাবা, আরে এটা কিভাবে হলো? এই গাছটা সোনার হয়ে গেছে। দেখো বাবা, এই গাছটা কত বড় হয়ে গেছে আর সোনালিও হয়ে গেছে। এর মানে হলো সেই বুড়িমা আমাদের ঠিকই বলেছিলেন, এই গাছ কর্মের ভিত্তিতে মানুষকে ফল দেয়। তুই একেবারে ঠিক বলেছিস রতন, ওই বৃদ্ধা ঠিক বলেছে। এখন এই সোনালী গাছের সাহায্যে আমরা জমিদারের সমস্ত ঋণ পরিশোধ করব এবং আমাদের জমি ফিরে পাবো। রামু আর রতনের খুশির সীমা ছিল না।